32তম বিসিএস এর 11তম ম্যাথটা করতে যাচ্ছি। এখানে বলছে এবিসিডি চতুর্ভুজ এবি এবং চতুর্ভুজের যেহেতু বলছে আমি চতুর্ভুজটা অঙ্কন করি। চতুর্ভুজ বিভিন্ন টাইপের হতে পারে, আমি এভাবে অঙ্কন করলাম, দেখা যাক আমার অঙ্কন অনুসারে ব্যাখ্যা করা যায় কিনা। তো এখানে বলছে যে আমরা ধরলাম এবি এবং সিডি, এবি এবং সিডি একটি চতুর্ভুজ আমি অঙ্কন করলাম। এই চতুর্ভুজে তাহলে এবি এটা সমান্তরাল হলো সিডি অঙ্কন করছি এবং এসি সমান সমান বিডি। এসি বলতে এই যে এসি এবং আর একটা কোনটা এই যে বিডি, এই দুইটা কি বলছে, এই দুইটা কর্ণ সমান বলছে এবং এ কোণ সমান সমান 90 ডিগ্রি বলছে। তাহলে এটা আমি 90 ডিগ্রি। সঠিক চতুর্ভুজ কোনটি? তাহলে একদম সোজা বাংলা দেখেন যে এই দুইটা বাহু সমান্তরাল, আবার এটা 90 ডিগ্রি। তার মানে দুইটা বাহু সমান্তরাল এবং একটা যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি কোনটাই হবে? তো সামান্তরিক কি 90 ডিগ্রি হবে? না, সামান্তরিক কিন্তু এই যে এরকম হয়, প্রথম যে অপশন, তো এটা তো 90 ডিগ্রি না। রম্বস, রম্বস রম্বস কেমন হয়? রম্বস কিন্তু বর্গের মতো, কিন্তু বাঁকা হয়ে যায়, বর্গটাই বাঁকা হয়ে যায়, অর্থাৎ রম্বসও কিন্তু 90 ডিগ্রি হয় না। ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজিয়াম তো আমরা জানি যে দুইটা বাহু সমান্তরাল হবে, আর দুইটা বাহু কিন্তু সমান্তরাল নাও হতে পারে, যেমন এই যে এরকম হবে। তো এই দুইটা সমান্তরাল হবে, ঠিক আছে। এবং এখানে যদি আপনি এ বি সি ডি যদি করেন তাহলে কিন্তু দুইটা সমান হবে না, এবং ট্র্যাপিজিয়ামের কিন্তু 90 ডিগ্রি হচ্ছে না। সুতরাং সামান্তরিকও হইল না, রম্বসও হইল না, ট্র্যাপিজিয়ামও হইল না, এটা কিন্তু নিঃসন্দেহে তাহলে কি হবে? আয়তক্ষেত্র হবে। কোন ভগ্নাংশটা ক্ষুদ্র? তো তার আগে আমরা একটা কাজ করে নিতে পারি, এই ভগ্নাংশটাকে আমরা কিন্তু একটু ছোট করে নিতে পারি। আমরা এটা যদি 3 দিয়ে কাটি, 3 4 12, আর এটাকে 3 5 15, এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ কিন্তু সেম। এখন আমরা কম্পেয়ার করতে পারি যে কোনটা বড় আর কোনটা ছোট। প্রথমে যদি আমরা এই দুইটা ভগ্নাংশ যদি কম্পেয়ার করি, অর্থাৎ 5 এবং 6, আর 12 এবং 15 না লিখে আমি 4 এবং 5 লিখবো, একই কথা কিন্তু আমি আবারও বলতেছি। এখন এই দুটো যদি কম্পেয়ার করি আমরা, তাহলে দেখেন এখানে 4 6 কত হবে? 24, এই দুইটা গুণ করলে হবে কত? 25। তাহলে ক্ষুদ্রতম কোনটা? এই 25 ক্ষুদ্রতম না 24 ক্ষুদ্রতম? 24 ক্ষুদ্রতম, তার মানে এটা হলো ক্ষুদ্রতম। সো 12 এবং 15, এই যে এটা কিন্তু ক্ষুদ্রতম হলো। এবার আমরা এই ক্ষুদ্রতমর সাথে এটার সাথে তুলনা করব, এটা মানে তাহলে আমরা 4/5 লিখতে পারি। তাহলে 4/5 এবং 11 কত? 14, এই দুটোর ভিতরে তুলনা করব। তাহলে এখানে আমরা 55 পাবো, এখানে আমরা 4 14 56 পাবো, কিন্তু আমরা 56। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ছোট, কিন্তু এই দুটোর তো কম্পেয়ার করলে কিন্তু এটা কিন্তু বড় হয়ে যায় 56, এটাই হয়ে যায় ছোট। তাহলে আমরা সর্বশেষ ছোট পাইলাম 11/14। এর সাথে কিন্তু আমাদের আর একটা ভগ্নাংশ রয়ে গেছে, সেটা হলো 17/21। এখন 17 এবং 14 যদি আমরা গুণ করি, 17 এবং 14 গুণ করলে কত আসতেছে? 4 7 28 8, হাতে থাকে 2, 4 একে 4, তাহলে হচ্ছে এখানে হচ্ছে আর 6, কাটলাম 1 ঘর, 17 একে 17, তাহলে আমরা 8, 13 3 2, 238, এখানে পেলাম আমরা 238। আবার আমরা এই দুটো যদি গুণ করি, অর্থাৎ 21 এবং কত? 11, তাহলে 21 একে 21, কাটলাম 1 ঘর, আবার 21 একে 21, তাহলে 1 কত? 3 2, 231, এটার মান পেলাম 231। তাহলে এখানে 231 আর এখানে 238, অবশ্যই তাহলে যে 11/14 এটা ছোট ছিল, সো এই যে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম হবে 11/14 এটা। একটা পুনঃপুনিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করতে হবে। তো আমাদের ছিল হচ্ছে 4, তারপরে 7 উপর পুনঃপুনিক ছিল। তো এমনিতেই যদি শুধু এরকম থাকতো যে 0.7 এরকম থাকলে কিন্তু 0. এরকম আমরা কি করতাম? আমরা 47 লিখতাম, এটার জন্য একটা 1 নিতাম, আর যে দুইটা শূন্য দিতাম, এভাবে কিন্তু আমরা লিখতে পারতাম। কিন্তু মুশকিল হলে এখানে পুনঃপুনিক আছে, তো তার জন্য আমরা কি করব? মনে রাখবেন যে অবশ্যই উপরে তো 47 তো আপনি লিখবেনই। এখন 47 যে লিখলেন, খেয়াল রাখবেন যে এখানে কিন্তু এই যে যেটার উপর পুনঃপুনিক আছে, কয়টার উপর পুনঃপুনিক আছে? একটার উপর পুনঃপুনিক থাকলে আপনি একটা 9 নেবেন সবার আগে। যদি আরেকটার উপর যদি আরেকটা সংখ্যা থাকতো, তার উপর পুনঃপুনিক থাকতো, তাহলে কিন্তু আরেকটা 9 নিতাম। আচ্ছা, এরপরে আপনি একটা কাজ করবেন যে পুনঃপুনিক ছাড়া কয়টা সংখ্যা আছে এখানে? এই যে দশমিকের পরে আর একটা আছে, তাহলে একটা শূন্য নেবেন। সোজা বাংলা, যে কয়টার উপর পুনঃপুনিক থাকবে ওই কয়টা 9 নেবেন, এবং পুনঃপুনিক ছাড়া দশমিকের পরে পুনঃপুনিক ছাড়া এবং দশমিকের পরে যে কয়টা ঘর থাকবে ওই কয়টা শূন্য নেবেন। তাহলে এখানে নিচে হবে কত? 90। একই সাথে যে 47 যে আপনি লিখছেন, 47 থেকে বিয়োগ করবেন। কত বিয়োগ করবেন? এই যে পুনঃপুনিক ছাড়া দশমিকের পরে যে ঘরগুলো থাকবে, যেমন দশমিকের পরে এখানে 4 আছে, আবার এটা কিন্তু পুনঃপুনিক নেই, তাহলে ওটা কি করে দিতে হবে? বিয়োগ করে দিতে হবে। আমি আবারও বলি, কি করবেন? পুনঃপুনিক যেটাতে থাকবে ওই কয়টা 9 নেবেন, এবং পুনঃপুনিক ছাড়া যে কয়টা ঘর থাকবে দশমিকের পরে ওই কয়টা শূন্য নেবেন, আর পুরা সংখ্যা থেকে বিয়োগ করবেন কত? পুনঃপুনিক ছাড়া দশমিকের
দশমিকের পর পুনঃপুনিক ছাড়া যে সংখ্যাটা থাকবে সেটা কিন্তু আপনি বিয়োগ করবেন, এইভাবে আপনি বের করতে পারবেন। তাহলে উপরে আমরা কিন্তু 43 পাচ্ছি, নিচে পাচ্ছি 90। সো আমাদের এটা রাইট আনসার হবে 43 এবং 90, এই যে খ নম্বরটা হবে রাইট আনসার। কিন্তু ক্লাস 9-এর একটা সহজ ম্যাথ ছিল, এটা আপনারা পারবেন, তবুও আমি যেহেতু ধারাবাহিকভাবে সবই সলভ করতেছি সেই সূত্রে আমি এটাও করে দিই। কি করলাম, আমি মাইনাসটা কমন নিলে এর ভিতরের চিহ্নগুলো কিন্তু চেঞ্জ হবে, এটা আমরা সবাই জানি। কিন্তু আমরা দেখেন এটা কিন্তু a স্কোয়ার মাইনাস 2a, এখানে মনে মনে 1 ধরলি, b প্লাস 1-এর উপর স্কোয়ার দিলে b স্কোয়ার, এরকম কিন্তু মনে মনে ধরতে পারি। সো আমাদের এটা কিন্তু y মাইনাস 1 হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এটা আমরা x প্লাস y মাইনাস 1 সূত্র অনুসারে, আবার x মাইনাস, যখন x মাইনাস দেবো তখন কিন্তু ভিতরের চিহ্ন চেঞ্জ হবে। সো এটাই হবে আমাদের উৎপাদক বিশ্লেষণের অ্যান্সার। তবে আমাদের বোধহয় পুরোটা দেওয়া নাই, যে কোনো এই যে এক্স প্লাস ওয়াই মাইনাস 1, এক্স প্লাস ওয়াই মাইনাস 1, এটা হবে আমাদের রাইট অ্যান্সার। বিসিএস যে এত সহজ ম্যাথ আসতে পারে এটা আসলে কল্পনার বাইরে, কারণ এই log 2 এটা আসলে করারই দরকার নাই। আমরা জানি এখানে 2 থাকলে এখানেও 2 নেবেন, এখন এখানে তো আছে 8, তাহলে উপায় কি, 2 নিলে তো হবে না, আপনি 3 নেন, কারণ 2-এর পাওয়ার 3 নিলে 2-এর পাওয়ার 3 নিলে 8 মিলে গেল, আবার বেজও মিললো। এখন এই 3টার সামনে চলে আসলে log 2-এর পাওয়ার 2, আর আমরা জানি এটা 3, লগ যদি বেজের পাওয়ার বেজ হয় তাহলে 1 হয়, সমান সমান এটা 3 হবে অ্যান্সার। সো এই যে খ নাম্বারটা হবে রাইট অ্যান্সার।